জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। পেহেলগাঁওয়ের সমস্ত আপডেট জি 24 ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। কিন্তু 5টার 5-এ যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা এখন, তা হলো গতকালের বেশ কিছু ছবি, আজকের বেশ কিছু ছবি। পেহেলগাঁওয়ে নিহত 3 বাঙালির দেহ যখন আনা হলো, তখন কিছু কিছু ছবি সামনে এসেছে, যে ছবিগুলো আমাদের দেখতে ভালো লাগেনি। যারা ঘুরতে গিয়ে বেঘরে মারা গিয়েছেন, যাদের কোনো অপরাধ ছিল না, তাদের দেহ যখন এলো, সেই দেহ অন্যরকম শ্রদ্ধা দাবি করে, অন্যরকম নিস্তব্ধতা দাবি করে। কিন্তু সেটা আমরা পেলাম কি? আমরা কিছু ছবি দেখাবো শুরুতে আপনাদের, যে ছবি থেকে কোথাও গিয়ে যেন একটা অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে, যে ছবি কিন্তু আমরা দেখতে চাইনি। এত হুড়োহুড়ি, এত ভিড়, এত চিৎকার, এত স্লোগান আমরা চাইনি। আমরা শোক পালন করতে চেয়েছি। আমরা স্তম্ভিত গোটা ঘটনায়। আমাদের মধ্যে রাগ আছে, হ্যাঁ, আমরা ক্ষুব্ধ। এই ঘৃণ্য অপরাধের শাস্তি চাই, সেই শাস্তি আমরা দেখতে চাই, তার ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে চাই সীমান্ত পারে। এখানে স্লোগান তুলে কি লাভ? এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির শতরূপাদি থাকবেন। তবে শুরুতে আমি যাব, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, কালকে বিতানের দেহ যখন এলো, তখন এরকম একটা বিষয় সামনে এসেছিল যে কার্গোর মধ্যে একটা অশান্তি হয়েছে, একটা ঝামেলা হয়েছে দুই দলের মধ্যে, বিজেপি তৃণমূলের মধ্যে। তুমি জানো এই ঝামেলাটা নিয়ে? কিছু কোথাও কোথাও শুনেছি, বাট আমার কাছে ডিটেলস জানা নেই বিষয়। কি মনে হয়, যে ছবিগুলো আমরা দেখেছি, তুমিও দেখেছো টিভিতে, যে ছবিগুলো, এই ছবিগুলো খুব একটা খুব কি স্বস্তিকর বলে তোমার মনে হয়? দেখুন, আমি প্রথমত একটা কথা বলি, আমরা গোটা ভারতবর্ষ এই মুহূর্তে শোকস্তব্ধ। ভারতবর্ষের সঙ্গে বাংলা শুধু একটা অঙ্গরাজ্য হিসেবে নয়, শুধু ভারতবর্ষের একটা অগ্রগণ্য রাজ্য হিসেবে নয়, কারণ আমরাও আমাদের মাটির অনেকগুলো সন্তানকে হারিয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাও শোকস্তব্ধ, ভীষণভাবে শোকস্তব্ধ। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার কাছে তো বরং খারাপ লেগেছে। আমি গতকালকে যে রাজনৈতিক জায়গাটা লক্ষ্য করলাম, বিশেষ করে বিরোধী দলনেতার তরফ থেকে পাশে দাঁড়ানোর চাইতে অনেক বেশি নিজের রাজনৈতিক এজেন্ডাকে সিদ্ধ করার জন্য যে ঘটনা কালকে দেখলাম, যে কাণ্ড তিনি ঘটালেন, সেটা একজন সাধারণ মানুষ হিসাবে আমার খারাপ লেগেছে। আমার মনে হয়েছিল বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মাটিতে, তার তৃণমূলের বিরুদ্ধে রাগ, মমতা ব্যানার্জিকে তিনি পছন্দ করেন না, সব ঠিক আছে। যার জন্য বড় হয়েছেন রাজনীতিতে, তাকে পছন্দ করেন না, সব ঠিক আছে, তিনি তার বিরুদ্ধে বলবেন, করবেন। কিন্তু একটা এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যখন এরকম একটা কন্ডিশন, গোটা দেশ যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে, সেখানেও তার প্রতিটা বক্তব্যে তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কথা, সেখানেও তার প্রত্যেকটা বক্তব্যে তার পলিটিক্যাল এজেন্ডার কথা। আচ্ছা, আমাদের সব্যসাচীটাকে ভারতের আলোচনাটা কি নিয়ে হওয়া উচিত ছিল বলুন তো? চোর আমার বাড়িতে ঢুকেছে, আমি থানায় যাব, চোরকে ধরবো, পুলিশ অ্যারেস্ট করবে, চোর কোর্টে যাবে, চোরের শাস্তি হবে, ফাঁসি হবে, দ্যাটস অ্যানাদার থিং। সেটা হবেই, সেটা প্রসেস। কিন্তু আমি এই আলোচনা করব না, আমি এই খোঁজ নেব না যে রাত্রিবেলা আমার বাড়ির দরজাটাকে খোলা রেখেছিল, কেন চৌকিদার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে বাড়ির দরজাটা খুলে রেখে ঘুমোতে গেছিল, কি উদ্দেশ্য ছিল, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এই প্রশ্নটা নিয়ে আলোচনা হবে না, যখন অলরেডি 2019 একটা ঘটনা আমরা দেখেছি। আইবি কেন ফেল করলো? কেন আজকে গোটা দেশে কাশ্মীরকে নিয়ে 370 সরে গেলে এই হবে, নোটবন্দি হলে ওই হবে, এই সমস্ত গল্প শোনানোর পর দেশের মানুষদের মনে একটা কনফিডেন্স তৈরি করার বদলে আজকে সেই কনফিডেন্সটা ভেঙে গেল? কেন এই পরিস্থিতি আজকে দেখতে হলো দেশকে? এটা নিয়ে আলোচনা হবে না? পশ্চিমবঙ্গে কিছু হলে যারা রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন, যে বিরোধীরা কথায় কথায় মমতা আঙুল তোলেন, উল্টো পাল্টা কথা বলেন, তারা আজকে কই জম্মু কাশ্মীরের দিকে তো তাকিয়ে বলছেন না? কেন্দ্রীয় সরকারের তো রোল ওখানে 100%। তারা তো কেউ আঙুল তুলছে না স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, কেউ তো চিৎকার করে বলছেন না দফা এক দাবি এক নরেন্দ্র মোদী পদত্যাগ, দফা এক দাবি এক অমিত শাহের পদত্যাগ। কেন? এইটা রাজনীতি, এইটা পলিটিক্স। পশ্চিমবঙ্গে কিছু হলে সবাই একসাথে রাজনীতি করতে নেমে যাবে, আর ভারতবর্ষে যখন কঠিন প্রশ্নগুলো করার সময় আসবে, তখন বাবুরা তোরা কেউ রাজনীতি করিস না, এটা রাজনীতি করার সময় নয়। অ্যাবসলিউটলি নট, রাজনীতি করার সময় নয়। বিরোধীদের এটা বুঝতে হবে, রাজনীতি করার সময় কোনোটাই নয়। এটা তো নয়, পশ্চিমবঙ্গে যখন কোনো সমস্যা হয় সেটাও নয়।
কিন্তু একটা সময় রাজনীতি করবো, আরেকটা সময় উত্তর দেওয়ার বদলে পলিটিক্যাল স্বার্থসিদ্ধি করবো, এই জিনিস চলতে পারে না। আচ্ছা, আমি এই জায়গা থেকেই শতরূপদির কাছে আসবো। দেবাংশুর যেটা মত, এটা রাজনীতির সময় নিশ্চয়ই নয়, আমরা কেউ রাজনীতি চাইছি না, কিন্তু দেবাংশু এটাও বলল তার সঙ্গে গতকাল বিরোধী দলনেতার যে ভূমিকা ছিল তাতে মনে হচ্ছে যেন তিনি তার রাজনৈতিক এজেন্ডাটাকে সামনে রাখছেন। শতরূপদি, রাজনৈতিক এজেন্ডা তো এখানে আমি দেখলাম না। হ্যাঁ, ওনার এক একজনের ব্যক্তিগত প্রকাশ একরকম হয়। উনি অত্যন্ত বিচলিত হয়ে গিয়েছিলেন এবং যে ধরনের রিয়াকশন করেছে সেটা ওনারই স্বভাব, সেটা দেবাংশু আরও বেটার জানবে। উনি তো এত বছর ধরে ওই পার্টি করেছেন এবং ওনার একটা সবারই একটা চারিত্রিক মানে একরকম গঠন থাকে, তারা এক একটা সিচুয়েশনে এক রকম রিয়্যাক্ট করে। কিন্তু এখানে রাজনৈতিক কিছু তো আমি দেখলাম না। এখানে অন ক্যামেরা বিভিন্ন চ্যানেল, তোমাদের চ্যানেল ইনক্লুডেড, দেখাচ্ছে যে কি যারা যারা বেঁচে ফিরে এসছে তাদের কি রিয়াকশন, তারা ভেঙে পড়ছে চোখের সামনে, তাদের আত্মীয় স্বজন, জীবন সঙ্গী, বাবা, এক এক ভাই, এরকম বিভিন্ন পুরুষদের একেবারে জিজ্ঞেস করে জেনে যে তুমি হিন্দু কি না, অনেক সময় অনেককে বোধহয় বিভক্ত করে দেখা হচ্ছে সে হিন্দু পুরুষ কিনা, এবং তারপরে তাকে কীরকমভাবে নৃশংসভাবে গুলি করা হয়েছে সেইটারই বিবরণ যে ভদ্রমহিলা মিসেস অধিকারী উনি দিচ্ছিলেন। এবং সেইটা নিয়ে আজকে দেবাংশু স্বভাবসিদ্ধ ও যে ধরনের কমেন্টস করছে, সকাল থেকে আমি দেখছি কুণাল ঘোষ এবং আরও বিভিন্ন লোকজন এই ওনার মানে যার হাজবেন্ড মারা গেছে, যার জীবন পুরো 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো পাল্টে গেছে, তার রিয়াকশন নিয়ে সেইটা নিয়ে রাজনীতি হচ্ছে না। এটা একদম মানে লো লেভেল। কোথায় আজকে দেবাংশু যে কটা কথা বললো তার মধ্যে আমি একটাই কথা বলবো যে গতকাল অবধি প্রত্যেকটা পার্টির একটাই স্ট্যান্ড ছিল যে আজকে দেশের সুরক্ষা এমন একটা জায়গায় যেখানে 4 জন জঙ্গি ঢুকে এলো। হ্যাঁ, প্রশ্ন করো, ডেফিনেটলি প্রশ্ন করো যে ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল কিনা, আইবি জানিয়েছিল কিনা, সিকিউরিটি কোথায় ছিল। ইয়েস, দেয়ার ভেরি ভেরি ভ্যালিড কোয়েশ্চেন্স, আমরা প্রত্যেকে সেটার উত্তর দিতে রাজি আছি। কিন্তু এই যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা এসে কলকাতায় এসে ইমোশন ব্যক্ত করছে, তাদের মনে হচ্ছে তারা খড়কুটো ধরে বেঁচে আছে, সবে সে কলকাতায় ল্যান্ড করেছে। সেইটা নিয়ে রাজনীতি করাটা কোথাও কোনো পার্টির পক্ষে শোভনীয় হচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। এবং আমাদের তরফ থেকে আমি এটুকু বলতে পারি, আমাদের প্রত্যেকে আমরা খুব রিস্ট্রেন্ড, আমরা সবাই কেউ কেউ পুরুলিয়া গেছে, কেউ কেউ এখানে আছে। আর যেহেতু ওরা বোধহয় চেনে, মানে ভদ্রমহিলা তো মনে হলো যে অধিকারী ফ্যামিলিদেরও চেনে, তো সেই জন্য এরকম রিয়াকশন হয়েছে। এটা নিয়ে তো আলাদা করে এখানে রাজনীতি দেখার কিছু নেই। দেবাংশু, না, প্রথম কথা হচ্ছে সকল সন্তপ্ত কোনো পরিবার যার চোখের সামনে তার হাজবেন্ড চলে যায় তার কোনো বক্তব্য নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। না না, আমরা সেই বিষয়ে কোনো কথা বলিনি। আমরা শুভেন্দু তুমি কুণাল ঘোষের টুইটটা পড়ি। শতরূপদি বললেন তো এই কথাটা, আমি শতরূপদিকে একটা কথা জিজ্ঞেস করি। উনি বললেন না যে দেবাংশু কোশ্চেন করো, আমরা কোশ্চেনের উত্তর দেবো। ঠিক আছে, আমি কোশ্চেন করছি এবং আমি একটা অডিও শোনাচ্ছি, একটা বক্তব্য শোনাচ্ছি। একটু শতরূপদি জাস্ট 20 সেকেন্ডের একটু শুনে উত্তর দিও, তার আগে নয়, শুনে উত্তর দিও। आतंकी आकर के जी चाहे वहां जब चाहे वहां हमला कर सकते थे। 2014 के बाद स्थिति ये गई कि चंबा उस समय 14 के पहले निर्दोष लोग मारे जाते, हिंदुस्तान के कोने कोने को टारगेट किया जाता। আমাকে একটা কথা বলবে শতরূপদি, 2014 से पहले देश में जब चाहे आतंकी घुस आते थे, 2014 से पहले इनोसेंट लोग मारे जाते थे। এই যে কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আজকের দিনে এই জিনিস আর ঘটে না, বুক টুকে তিনি বললেন। তারপরে 2019 আমরা দেখলাম, আর আজকের ঘটনা আজকে দেখলাম। একটু বলবেন এই প্রধানমন্ত্রী দায় নেবেন কিনা, আপনারা পদত্যাগ চাইবেন কিনা, অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী না হোক। আপনি বললেন না উত্তর দেবেন, তো এইটা প্লিজ একটু উত্তর দেবেন। হ্যাঁ, তুমি থামলে উত্তরটা দিতে পারি। এই কথাটা যখন উনি বলেছিলেন তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমি জানি। এইটা নিয়ে তোমরা চালিয়ে যাচ্ছ, চালিয়ে যাও। আচ্ছা, ও বললে তাহলে আমার উত্তরটা, তুমি উত্তর শোনা অভ্যেস করো দেবাংশু,
উত্তর শোনা অভ্যেস করো, প্রশ্ন যখন করেছো উত্তরটা শোনা অভ্যেস করো। এটা পার্লামেন্টে নরেন্দ্র মোদীর বক্তব্য, উত্তর শোনা অভ্যেস করো। প্রশ্ন করেছো উত্তরটা শোনো, প্রশ্ন করেই নিজেই উত্তর দিও না। এইটা টিপিক্যাল তোমাদের রাজনীতি। অন্য কারোর জন্য কোনো জায়গা ছাড়বো না, নিজেরাই প্রশ্ন করব, নিজেরাই এজেন্ডা সেট করব, নিজেরাই উত্তর দেবো। প্রশ্ন যখন আমাকে করেছো উত্তরটা শোনার ধৈর্য রাখো। এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই যে 14 পর একবার এক একটা স্টেপ নেওয়া হচ্ছে। ডিমনিটাইজেশন, আর্টিকেল 370 অ্যাব্রোগেশন, ওই জম্মু কাশ্মীরকে 3টে এলাকায় স্প্লিট করে দেওয়া, করে একটা নর্মাল ইলেকশনের জায়গায় এসেছিল। আজকে সেখানে ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তো সেইখানে ইলেকশন ল্যাব, সিকিউরিটি ল্যাব বা ইন্টেলিজেন্স ল্যাব যদি হয়ে থাকে, হয়েছে, এটা নিয়ে কোথাও অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা একেবারে কোথাও কোনো দ্বিমত নেই যে যারা যারা এসছিল সেখানে ডেফিনেটলি লোকাল লোক ইনফরমেশন না দিলে, কখন কে কোথায়, কোন টুরিস্ট কোথায় আছে, তারা যদি লোকালি ইনফরমেশনটা না দিত, এই 4 জন জঙ্গিকে এইভাবে সিঙ্গেল আউট করে করে এতজন লোককে মারা যেত না। একটু নিজেরা ভাবো, ইন্ডিয়া অ্যালায়েন্সের লোকজন বসে আছে। ইন্ডিয়া অ্যালায়েন্সে তোমাদের তো আজ আছো কাল নেই, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে তো এটাও দেখা গেছিল ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, সীতারাম ইয়েচুরির পাশে গিয়ে তোমার আপন দিদি বসেছিল, যার দরজার সামনে তুমি নাকি শুয়ে পড়েছিলে অন্য কেউ যাতে ঢুকে না আসে। সেইগুলো তো অস্বীকার করার জায়গা নেই। দেবাংশু, দেখুন, আমি না জানি না নেটওয়ার্কের কারণে কিনা ওনার লাস্ট 1 মিনিটের কথা প্রায় কিছুই শুনতে পাইনি, তবে আমি শুরুটা যেটুকু শুনেছি উনি এইটুকু বলেছেন যে এটা নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন বক্তব্য না। আপনি যে ভিডিওটা ফেসবুকে দেখেছেন ওটা মুখ্যমন্ত্রী থাকাকালীন, হয়তো এটা পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য। দেখুন দাদা, আমাদের কথার জায়গা খুব ক্লিয়ার। আমরা বিভিন্ন রাজনৈতিক দল করি, শতরূপাদি বিজেপি করে, আমি তৃণমূল করি, কেউ সিপিএম করে, আপনি সঞ্চালক, সাধারণ মানুষ আপনার টিভি দেখছে। আমরা না সবাই একটা জায়গাতে কোথাও গিয়ে সহমত যে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি যেতে চাই, আমরা কোথাও গিয়ে হোটেলে দিন কাটাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সঙ্গীদের সাথে, সাথীদের সাথে, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, আমরা নিশ্চিন্তে আসতে চাই বাড়ি ফিরে। আমরা একটা নিশ্চিন্ত ভারতবর্ষ চাই, যে ভারতবর্ষে জঙ্গিরা ঢুকতে পারে না, যে ভারতবর্ষে জঙ্গিদের আর্থিক মানি ট্রেল থাকে না, যে ভারতবর্ষে জঙ্গিদের কাছে অর্থ সাপ্লাই করার মেশিনারি সরকার ভেঙে দেয়, যে জায়গায় নেটওয়ার্ক কমিউনিকেশনের যে মাধ্যম সরকারের হাতে রয়েছে সেটার দ্বারা তারা জঙ্গিদের নেটওয়ার্কে সমস্ত কিছু ভেস্তে দেয়। এটা আমরা চাই আমাদের সরকার করুক, কিন্তু আমাদের বর্তমান সরকার এই সমস্ত করার চাইতে অনেক বেশি বাংলায় যেটাকে বলে হচ্ছে বড় বড় ভাষণ দেওয়া বা বাতেলাবাজি করা, সেই দিকে আমাদের সরকার বেশি মনোযোগী। ফলে মুশকিলের জায়গাটা হচ্ছে শুধু ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল আর ইউটিউব শর্ট, তার উপরে দাঁড়িয়ে একটা কেন্দ্রীয় সরকার চলছে, তার উপরে দাঁড়িয়ে মোদির কত বড় 56 ইঞ্চি না 60 ইঞ্চি সেই গল্প দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবের মাটিতে যেখানে পরীক্ষার দরকার, বাস্তবের মাটিতে যেখানে সেটা প্রমাণ করা দরকার, সেই জিনিস আমরা দেশের মানুষ কেউ দেখতে পাচ্ছি না। দেবাংশু, তুমি যে কথাগুলো বলছো ভ্যালিড, এবং এটা কেউ অস্বীকার করবে না। আমার ধারণা সরকারেরও এই অন্তত চক্ষু লজ্জা থাকবে যে নিরাপত্তার গাফিলতি ছিল, এবং এটা সরকারকে প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এত বড় নিরাপত্তার গাফিলতি, কেন কাশ্মীরকে শান্ত বলে দাবি করার পরেও এত বড় ঘটনা ঘটে গেল, এবং সরকার কড়া পদক্ষেপ কি নেয় সেদিকে আমাদের নজর থাকবে দেবাংশু। কিন্তু দেবাংশু, যে 3টে দেহ ফিরে এলো গতকাল আর আজ, আমরা সেটা নিয়ে রাজনীতি না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস কারোর কাছ থেকে এক্সপেক্ট করছি না দেবাংশু। তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে আমরা অন্তত রাজনীতির জায়গায় নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসকে সরকার চালানোর দায়িত্ব মানুষ দিয়েছে। আমাদের রাজ্যের কোনো নাগরিকের কি দিদি কে নিয়ে নিয়েছে? 2021-এ কি হয়েছে? আপনার নেতারাই তো হাসতে হাসতে বলেছে হেভি ইলেকশন হয়েছে, দিলীপ দা মুখ্যমন্ত্রী হবে। আমি বলছি দিয়েছে না ছিনিয়ে নিয়েছো, তুমিও ভালো করে জানো। তুমিও ভালো করে জানো 2024 আর 2021 নির্বাচনে কটা বুথে রিপোর্ট হয়েছে একটু বলো তো সংখ্যাটা বিজেপি অফিশিয়ালি? 0। আজকে এটা নিয়ে আলোচনা করতে চাও? 0 কটা বুথে রিপোর্ট হয়েছে? আজকে এটা নিয়ে আলোচনা করতে চাও? 0। কিসের জন্য 0? কিভাবে 0? তোমরা কি করেছো মানুষকে সেজন্য এইভাবে বুক ঠুকে
দিয়েছে, মানুষের উপায় তোমরা রাখোনি, তো আজকে সেই নিয়ে আলোচনা না করাই মঙ্গল। একদিন এসো, শতরূপাদি, আমি বিশ্বাস করি আপনি খুব ভালো স্পিকার, অযথা অবান্তর জায়গাতে ঢুকে সময় নষ্ট করবেন, এটা আমার বিশ্বাস। আপনার সাথে বহুদিন বিতর্ক করছি এবং এই টপিকটা আমি তুলিনি, আপনি তুলেছেন। যাই হোক, যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা মানুষ আমাদেরকে রাজ্যে ক্ষমতায় আসীন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে, তিনি তার দায়িত্ব আগাগোড়া মানবিকতার সঙ্গে পালন করেছেন। বাংলার যে প্রান্তে বাংলার যে কোনো মানুষ প্রাণ হারিয়েছেন, সমস্ত জায়গাতে তিনি প্রথম থেকে খোঁজ খবর রাখা, কালকে দেহ ওঠা থেকে শুরু করে, দেহ আসা থেকে শুরু করে, তার মন্ত্রীকে পাঠিয়ে খোঁজ খবর না, শুধু তাই না, আজকে নদিয়া রানাঘাটের একজন কেন্দ্রীয় বাহিনী কোন একজন ব্যাটালিয়ন, সম্ভবত ঝন্টু শেখ বলে একজন নদিয়ার, তিনি আজকে মারা গিয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে আমাদের কমিউনিকেশন সরকারের আছে, সরকারের মতো করে সেই জায়গা দিয়েই করছে। কিন্তু আবার বলছি, সরকারের দায়িত্ব পালন করাটা পলিটিক্স নয়, কিন্তু পলিটিক্যাল পার্টির একজন নেতা তিনি গিয়ে যা সব ভাষণ দিচ্ছেন আর বক্তৃতা দিচ্ছেন, এই আজকে বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন। ভাবুন, বিধানসভার পশ্চিমবঙ্গে কলকাতার মাটিতে পাকিস্তানের পতাকা দিয়েছেন, কিন্তু আমার কথা বলুন, পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়ে স্লোগান দিতে বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ, পরে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সেটা ডিলিট করেছেন। ঠিক আছে, তো আমি বলছি আপনাদেরকে, এটা হচ্ছে এদের মনের কথা, যেটা মুখে বেরিয়ে আসে, এটা হচ্ছে এদের পলিটিক্স, বলছেন দেশের বিরোধী দলনেতা, ঠিক আছে, এবং তার পাশের লোকেরা হাত দিয়ে চুপ করিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে বর্তমানে, এইটা হচ্ছে শুভেন্দু বাবুদের মনের অবস্থা। এরা সত্যি সত্যি দেশের ভালো চায় না, তাই মুখ দিয়ে যেটা বেরিয়েছে এটা সত্যি সত্যি এদের মনের অবস্থা। আমার বিশ্বাস শতরূপাধীন নয়, কিন্তু এদের দলের নেতাদের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, আজকে পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন, খুব ভালো কথা, কিন্তু পাকিস্তানের পতাকা পোড়ানোর জন্য পয়সা খরচা করে পাকিস্তানের পতাকাটা কিনতে হয়েছে আপনাকে। আমরা পাকিস্তানকে ওই 2 পয়সার দাম দিই না যে 2 টাকা খরচা করে পতাকাটা কিনবো পোড়ানোর জন্য। এটা আপনারা দেন, তাই বিজ্ঞাপনের জন্য করেন। আচ্ছা, দ্যাটস হোয়াট দ্য থিং। পাকিস্তানের পতাকা দিয়ে আপনি দেশটাকে সাহায্য করতে হবে। যারা আমাদের সেনাবাহিনীকে মেরেছিল, যারা আমাদের ভাষণ শেষ হলে তারপর আমি শুরু করব, অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিতে হবে। ওই অ্যাকশনের বাইরে গিয়ে পতাকা পোড়াচ্ছি আর ভাষণ দিচ্ছি, লাভ নেই। তুমি তো ভাষণ দিয়ে যাচ্ছ। আচ্ছা বলো শতরূপা। না, প্রথমত হচ্ছে কুণাল ঘোষের টুইট তো দেবাংশু ডিনাই করলো যে এরা নাকি কোনো টুইটই নেই। আরে শোনো, এতক্ষণ ধরে আমি শুনেছি, শোনো না, তুমি উলের কাটা দিয়ে উল বুনতে এসছো? না, আমি বলিনি। শোনো, কুণাল ঘোষ টুইট করেছে, সেটা তুমি তোমার টুইটার হ্যান্ডেল থেকে দেখে নাও। এটা আর আমি কুণাল ঘোষের টুইট নিয়ে আমি এখানে সময় নষ্ট করে রাজি নই, কিন্তু রাজনীতিটা এবং লো লেভেল রাজনীতি এই কুণাল ঘোষের মতন লোকজনই করতে পারে। তুমি তাদের কাছ থেকে শিখছো, শিখে সেই মাহলে বড় হয়েছো, তোমাকে তো আমি আলাদা করে দোষ দিতে পারি না। কিন্তু আরেকটা কথা আমি এখানে পরিষ্কার বলছি যে আজকে যে দিদি নিয়ে তোমাদের এত অহংকার, তোমরা তো একমাত্র মুসলমানদের মুখ্যমন্ত্রী এবং মুসলমানদের স্পোক্সপারসন। মুখ্যমন্ত্রী এইটুকু বলে উঠতে পারলো না যে যারা যারা মারা গেছে তারা হিন্দু এবং হিন্দুদের আইডেন্টিফাই করে মারা হচ্ছে। উনি স্ট্রেট আওয়ে বলে দিলেন ওই কাশ্মীরে একটা টেররিজমের ঘটনা ঘটেছে। তোমরা মুর্শিদাবাদে যা করেছো, সিস্টেম্যাটিক্যালি তোমাদের লোক দিয়ে যা করেছে মুখ্যমন্ত্রী, সেই একই জিনিসের প্রতিফলন আমরা আনফরচুনেটলি কাশ্মীরে দেখতে পেলাম। সেই জন্য রাজনীতির কথা তোমাদের মতন পার্টির মুখপাত্ররা বলো না। আমি দেবাংশুর কাছে উত্তর নেওয়ার আগে শ্রমিক ভট্টাচার্যের একটা বাইট এসছে, বক্তব্য এসছে, শোনাবো একটু, তারপরে আসবো। এই যে মৃতদেহ নিয়ে ছিনিয়ে নেওয়ার রাজনীতি, তৃণমূলের রাজনীতি, সেটা করতে গেছে। এবার আমাদের সঙ্গে তো আমরা হয়তো পারতাম না, প্রতিপক্ষ শুভেন্দু সে লড়াই করেছে, ওখানে দিয়ে দিয়েছে, তাতে তো কোনো অন্যায় কিছু করেনি। গাড়িতে উঠে কোলে বাচ্চা নিয়ে বসে অগ্নিমিত্র পাল বলে বাচ্চা বলে, ওটা আমাদের গাড়ি নামিয়ে দিতে হবে, এটা ঠিক হয়? ওই এয়ারপোর্ট থানার ওই ভদ্রলোক ও ঢুকলো কি করে, কার পারমিশনে, এটা আমরা জানতে চাই। আমরা মন্ত্রীর কাছে চিঠি লিখেছি। এয়ারপোর্ট অথরিটি যে মৌরুসি পাট্টা বানিয়েছে, তৃণমূলের অফিস বানিয়েছে পুরো এয়ারপোর্টটাকে, সেটা বন্ধ হয়ে যাবে খুব শিগগির। দেবাংশু এখন আমি বলি একটা কথা, শতরূপাধি অনেকগুলো কথা বললাম, এই না শতরূপাধি তুমি শ্রমিকদার বক্তব্য শুনতে পেয়েছো দেবাংশু? হ্যাঁ, শ্রমিকদা কি এয়ারপোর্টের অফিস নিয়ে কি কথা বলেছেন আমি কিছুটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি, আমি বুঝিয়ে বলে দিচ্ছি, তারপর তোমার বলতে
বলতে সুবিধা হবে। শ্রমিকদা কালকের ঘটনা নিয়ে বলেছেন, শ্রমিকদা কালকে ওখানে ছিলেন, এবং তোমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস উনি বোধহয় ঢোকবার সময় মানে এমন ওনার গাজোয়ারি করেছেন যে বিজেপির কাউকে উনি ঢুকতে দেবেন না। এই জিনিসগুলোটাই হচ্ছে রাজনীতি। নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট যাবে, তাই বলে লিডার অফ অপোজিশন যাবে না, এবং যে কজন গেছিল সবাই ওখানে এমএলএ এমপি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন। তো এই জিনিসটাতেই কিন্তু রাজনীতি। তোমরা এয়ারপোর্টে জমি নিয়ে গাজোয়ারি করবে, আবার তোমরা বড় বড় কথা বলো তোমাদের নাকি ভোট দিয়ে এনেছে, কেউ তোমাদের স্বচ্ছন্দে ভোট দেয়নি। এবার শোনো, বিষয়টা হচ্ছে যে অরূপ বিশ্বাস ওখানে যে দায়িত্ব পালন করতে গেছিলেন সরকারের মন্ত্রী হিসাবে, এখানে যিনি বলছেন যে ওখানে এয়ারপোর্ট অথরিটির অফিস, ওখানে অফিস কি করে হলো পার্টির, ঢুকতে পারছেন না অনেকে। আমি তো শুভেন্দু অধিকারী ভিডিওতে দেখলাম উনি তো প্রায় মনে হয় গোটা পশ্চিমবঙ্গের গোটা বিজেপির কর্মীদের সবাইকে নিয়ে চলে গেছিলেন। দেখুন না ফেসবুকের ভিডিও গুলো কালকে। সেইটাই তো ঝামেলা হয়েছিল, তুমি জানো না, তুমি জানো না তাহলে তো সবাইকে নিয়ে গেছিলেন, কাকে ঢুকতে দেন, মানে এইটাই গাজওয়ারি করেছে লিডার অফ অপোজিশন ইলেক্টেড এমএলএ ইলেকশন নিয়ে কথা বলছো তো, ওদের ঢুকতে দিচ্ছিল না। গাজওয়ারি করে আমরা ঢুকেছি, রাজনীতি রুটি শেখার জায়গা বানাচ্ছেন, এটা দেশবাসীর অভিশাপ পুরাচ্ছেন, তোমরা দেশবাসীর অভিশাপ পুরাচ্ছেন। তোমাদের আমি তো বলছি আপনারা বাংলায় স্লোগান তুলেছিলেন না 19 হাত একুশে সাপ, আপনাদের জন্য 24 হাত 29 সাপ, এটা মাথায় রাখবেন। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ দেবাংশু, অনেক ধন্যবাদ শত্রুবাদী। আলোচনা করতে আমার আর ইচ্ছা করছে না, এরপরে অস্বস্তি হয় এই জায়গা থেকে, কারণ শোকস্তব্ধ মানুষ, তারা এই রাজনীতিটা তো চাইছেন না, তারা পাশে চাইছেন, ঘুরতে গিয়ে এভাবে বেঘরে প্রাণ হারানো কেউ চাইছেন না। এই নিয়ে যখন রাজনৈতিক তরজা হয়, নিঃসন্দেহে অস্বস্তি পরিবারের, অস্বস্তি আমাদের মতো সাধারণ মানুষেরও। দয়া করে রাজনীতিটা সরিয়ে রাখুন, এখন তো রাজনীতির সময় নয়। জবাব চাই, কড়া জবাব। রাজনীতি সাইডে করে সেটার দিকে নজর দিন। বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।